জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই, গণভবনে প্রধানমন্ত্রী বললেন। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম বলছে আওয়ামী লীগ। ভোট জালিয়াতি করতে এমন সিদ্ধান্ত, অভিযোগ বিএনপির। এবং আগামী নির্বাচনে রংপুর অঞ্চলের 22টি আসনে জয় পেতে মরিয়া জাতীয় পার্টি। লক্ষ্য অর্জনে আগে ভাগে নির্বাচনী প্রচারণায় এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত 8টায় থাকছে আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে সুনামগঞ্জ 2 আসন নিয়ে। নির্বাচন সংবাদে সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই। বিকেলে গণভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতার আদর্শকে মনে প্রাণে ধারণ করারও পরামর্শ দেন তিনি। এ সময় সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য পরিবর্তনের কথা মনে করে যারা রাজনীতি করে, ইতিহাস তাদেরই স্বীকৃতি দেয়, ইতিহাস তাদেরই মর্যাদা দেয়, ইতিহাসে তাদের নামই স্বর্ণাক্ষরে লেখা থাকে। শত চেষ্টা করেও সে নাম কখনো মুছে ফেলা যায় না। সেই দৃষ্টান্ত রেখে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, সেই চিন্তাটাই থাকতে হবে। জাতির পিতা সেই আদর্শ নিয়েই রাজনীতি করতে হবে। কারণ ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। এদেশের প্রতিটি অর্জনের পিছনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ আমি করে দিয়েছি, আর তারই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো, মিথ্যা কথা বলে বলে মানুষকে উস্কানি দেওয়া, এবং তাদের এই উস্কানির কারণে কত শিশুর জীবন যেতে পারত, কত শিশু ক্ষতি হতে পারত, সেটা তারা একবারও চিন্তা করেনি। বরং এই শিশুদের বিক্ষুব্ধ মনকে ব্যবহার করে নিজের ফায়দা লুটতে চেয়েছিল। আর তাদের বিরুদ্ধে যখনই ব্যবস্থা নিলাম, তখনই চারিদিকে যেন হাহাকার, আন্তর্জাতিক পর্যায় থেকেও বিভিন্ন চাপ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম সমর্থন করে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি ভোট কারচুপি করার জন্যই এ পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের চেয়েও নিরপেক্ষ নির্বাচন কমিশন বেশি জরুরি। কারচুপি আর জালিয়াতির অভিযোগ আনার জন্যই কি ইভিএম চান না? কেন্দ্র দখলের অভিযোগ আনার জন্যই কি ইভিএম চান না? হেরে গেলে অজুহাত তুলতে হবে। ইভিএমে অজুহাত তোলার কোনো সুযোগ নেই। ভোটটাকে ফ্রি, ফেয়ার, নিরপেক্ষ করার জন্যই এই ব্যবস্থাকে সাপোর্ট করি। এটা তাদের অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করা। এটা কোনো সুযোগ নয়। সরকার কোনো সুযোগ কোনো গণতান্ত্রিক দেশে বিতরণ করে না। আওয়ামী লীগ জনগণের ওপর নির্ভরশীল, ইভিএম এর ওপর নয় মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বলেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণে ভয় পায়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইভিএম লাগবে কি না লাগবে সেটা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। পাকিস্তান আমলেও এবং বাংলাদেশ আমলেও আওয়ামী লীগ সবসময় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আর বিএনপি সবসময় ষড়যন্ত্র করে আর প্রাসাদের মধ্যে বসে বসে নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছে। ওনারা যে বলতেছেন মেশিনের উপরে নির্ভরশীল, আমরা জনগণের উপরে নির্ভরশীল। আওয়ামী লীগ আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারে যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণই ঐক্য গড়ে তুলে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এবার যত ইভিএম করতে চেষ্টা করেন, আরপিও সংশোধনী করেন, মিথ্যাচার করেন, আর অনর্গল ভাষা মিথ্যা কথা বলতে থাকেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত হয়েছে এই সরকারের অবসান ঘটানোর জন্য।
এবং সে অবসান আসবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, কি গণ আন্দোলন হবে এবং সে গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে আগামী নির্বাচনে জালিয়াতির ব্যবস্থা করছে সরকার। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলেও মন্তব্য করেন রিজভী। সব দিক থেকে ইভিএমের ব্যাপারে বিরোধিতা থাকার পরেও সিইসি সহ কয়েকজন কমিশনারের একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টার প্ল্যান। বর্তমান প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী থাকতেই ভালোবাসেন, তাই অনুগত প্রধান নির্বাচন কমিশনারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইভিএম নামক জাদুর বাক্স আমদানি করে আগামী জাতীয় নির্বাচনে ধাপ্পাবাজির ভোটের বন্দোবস্ত করছেন তিনি। যারা বিএনপির সঙ্গে আলোচনা বা সমঝোতার কথা বলেন তাদেরকে জ্ঞান পাপী বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। আগামী নির্বাচনে চক্রান্তকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন নাসিম। তাদের সঙ্গে তথাকথিত সংলাপের নামে তাদেরকে সুযোগ করে দেওয়া হবে, তারা যেভাবে চায় সেভাবে করতে হবে। ইলেকশন নিয়ে আলোচনা করার কিছু নাই। ইলেকশন ডিসেম্বরের লাস্ট উইকে হবে, নির্বাচন কমিশন অলরেডি বলেছেন। ইলেকশন নিয়ে আলোচনার কিছু নাই। যদি কোনো কিছু আলোচনা থাকে ইলেকশন কমিশন করবে, আমাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। এই আগামী নির্বাচন তো গুরুত্বপূর্ণ মাস, সেপ্টেম্বর অক্টোবর, এই গুরুত্বপূর্ণ দুটি মাস সজাগ থাকতে হবে। যখন নেত্রী বলবে, 14 নেতৃবৃন্দ যখন বলবে তখনই মাঠে নামতে হবে। আগামী নির্বাচন এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ১/১১ কুশীলব এবং বিএনপি এ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা জেলা পুলিশ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, ইভিএমের উপর ভর করে নয়, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ১/১১ কুশীলবরা এবং এই আইএসআইয়ের এজেন্ট বিএনপি জামাত এরা গাঁটছড়া বেঁধেছে কিভাবে নির্বাচনকে ভণ্ডুল করা যায়। এদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা নাই, এরা বুঝে। যতই ঐক্য করে তুলুক না কেন, আজকে মহাজোট ঐক্য, জাতীয় ঐক্য 0+0+0+0=0। আমাদের আস্থা জনগণের প্রতি, আমাদের আস্থা মানুষের প্রতি, ইভিএম এর প্রতি আমাদের আস্থা নাই। ইভিএম আমাদের ক্ষমতায় এনে দেবে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি না, সেই চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি আগামী দিন মানুষের ভোটে আবার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে বিএনপি। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাসদের জাতীয় কমিটির সভায় একথা বলেন তিনি। প্রত্যেকবারই আমরা দেখি নিরপেক্ষ নির্বাচনের ধোঁয়া তুলে আর নির্বাচন বানচালের চক্রান্ত করে, এবং প্রত্যেকবারই আমরা দেখি তারা সন্ত্রাস করে এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। বিএনপি এবং তার সঙ্গীরা অথবা অন্যরা কার্যত বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক শক্তিকে, রাজাকার শক্তিকে, জঙ্গি চক্রকে রাজনীতিতে টিকিয়ে রাখার দর কষাকষি করতে চায়। রংপুরে গৌরবে যে ভাটির টান তা ঘোচাতে এবার এ অঞ্চলের 22টি আসনে সবকটি ফিরে পেতে চান জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। একক বা জোটবদ্ধ নির্বাচন যেভাবেই হোক প্রত্যাশা পূরণে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 90-এর তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর 91-এর নির্বাচনে রংপুরের মানুষের আবেগী ভোটে 5টি আসনে জিতে যান কারাবন্দী এরশাদ। পরবর্তীতে এলাকার ছাওয়ালের মঙ্গলে লাগলের বাক্স ভরে ভোট দেন এখানকার ভোটাররা। কিন্তু জাতীয় রাজনীতির নানা সমীকরণ, পরিবারের সদস্যদের রাজনৈতিক অভিলাষ আর স্থানীয় নেতাদের দ্বন্দ্ব সংঘাতে বারবার অসহায় হয়ে পড়েন এক সময়ের সামরিক শাসক এরশাদ। এভাবে খোদ রংপুরের 6টি আসনের মাত্র 2টি দখলে এখন বাকিগুলো আওয়ামী লীগের। পরাজয়ের গ্লানি বয়ে বোধোদয়ের অনুতাপ করছেন কেউ কেউ। নিজের মধ্যে কোন্দল করাটা ঠিক হয় নাই, এবং আমরা ওইখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু এখন আমরা
আমাদের মধ্যে আর সামান্যতম কোনো কোনো গ্যাপ নাই, সামান্যতম। আমরা ঠিক ইউনাইটেড জাতীয় পার্টি বলতে যা বোঝায় রংপুরে, তাই কিন্তু আমরা এখন আছি। তবে আশা প্রত্যাশার পুরোটাই পুষে রেখেছেন সাধারণ নেতাকর্মীরা। জাতীয় পার্টি এখানে সুসংগঠিত এবং এনি প্রবলেম এখানে মোকাবিলা করার জন্য প্রস্তুত জাতীয় পার্টি। যারা তৃণমূলে রাজনীতি করি আমরা মনে করি এরশাদ সেই 90-এর আন্দোলনের পর থেকে এখনো অনেক সংখ্যাগরিষ্ঠ। রংপুর সিটি কর্পোরেশনের পর সম্প্রতি গাইবান্ধা ও কুড়িগ্রামে দুটি সংসদীয় আসনের উপনির্বাচনে লাঙ্গলের জয়ে দারুণভাবে উজ্জীবিত এরশাদ। বৃহত্তর রংপুরের 22টি আসন ফিরে পেতে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন সাড়ম্বরে। কে কি আশা করলো, কে কি দাবি করলো, আমাদের কিছু যায় আসে না। রংপুরের সমস্ত সিট আমরা চাই, যেহেতু নির্বাচন 13.5 সিটগুলো দখল করে নিয়েছিল, এবার নির্বাচন হবে এবং রংপুরের মানুষ আমাদের ভোট দেবে, আমি নিশ্চিত। একমাত্র এরশাদের আসন ছাড়া এবার প্রায় সবকটিতে একাধিক প্রার্থী আর প্রভাবশালী অন্তত 2 নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের প্রধান এরশাদের এক ভাস্তে আর এক ভাগ্নে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। ইসির এমন ঘোষণার পর দেশের সংসদে আসনে শুরু হয়েছে নেতাকর্মীদের তোড়জোড়। তৃণমূলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা চালাচ্ছেন গণসংযোগ, সাধারণ মানুষের আড্ডা জমে উঠেছে নির্বাচনী আলোচনায়। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন ইকরামুল কবির, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ কাজল। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছি জাতীয় নির্বাচনে, আর 3 মাস পরেই সেই কাঙ্ক্ষিত দিন, কাঙ্ক্ষিত উৎসব। এই অবস্থায় আমাদের সিলেটে নির্বাচনে আড্ডায় যোগ দিয়েছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সিলেটের সভাপতি ডাক্তার নাসিম আহমদ, এবং যোগ দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভানেত্রী এবং ইনি একাধারের শিক্ষক, আম্বখানা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা কর্মকার, প্রধান শিক্ষক আম্বরখানা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই নির্বাচনে আড্ডায় যোগ দেওয়ার জন্য। নাসিম ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, এই যে একটি নির্বাচনী উৎসব, সেই উৎসবে আমরা সবাই যোগ দিব, একসাথে সারা দেশবাসী যোগ দিবে। এই নির্বাচনটি শেষ পর্যন্ত যাতে উৎসবমুখর থাকে সেই জন্য কি করা উচিত বলে আপনি মনে করছেন? জি, আসসালামু আলাইকুম। নির্বাচন বুট হচ্ছে আমাদের আমানত, এবং মেম্বার অফ পার্লামেন্ট যারা যাবেন এরা হচ্ছে জাতির বিবেক। আর নির্বাচন সুষ্ঠু করার জন্য সব রাজনৈতিক দলের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। এবং আমার মনে হয় সিলেটে বেশ মাত্র কিছুদিন আগে আমরা ওই যে সিটি কর্পোরেশনের ইলেকশন হয়ে গেল, সব দলের অংশগ্রহণে অত্যন্ত সুন্দর একটা ক্রেডিবল ইলেকশন সিলেটে হয়েছে, এবং সিলেটের রাজনৈতিক সম্প্রীতিও খুব সুন্দর আছে। এবং সিলেট কনস্টিটিউয়েন্সি 1 খুব ইম্পর্টেন্ট, কারণ বিগত লিবারেশনের পর থেকে সিলেট 1-এ যারাই জয়লাভ করেছেন দেখা গেছে এরাই সরকার ফর্ম করেন। তাই আমরা জাতির বিবেক, পার্লামেন্ট ইলেকশন, আমরা সবাই সব পার্টির অংশগ্রহণে আমরা সুন্দর একটা ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ আমরা সিলেটে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ নাসিম ভাই। দিদি, আপনি কি বলবেন, এই যে নির্বাচনের শিডিউল ঘোষণার আগে এখন নড়ে চড়ে বসছেন বেশ প্রার্থীরা, সব দলের প্রার্থী, একেক দলে একাধিক প্রার্থী আছেন, সেই ক্ষেত্রে কী ধরনের প্রার্থীকে দলগুলো বেছে নেওয়া উচিত বলে আপনি মনে করেন, যাতে করে দেশের কল্যাণে কাজের আগে? ধন্যবাদ। আমি এমন প্রার্থী চাচ্ছি যে যে প্রার্থীগুলো আসলেই দেশের কাজ করবে, এবং পরবর্তীতে আবার যেন আমরা তাদেরকে নির্বাচন করতে পারি, এভাবে সে কাজটা করে যেতে পারে। অর্থাৎ একটি দেশের জন্য যে সুষ্ঠু নির্বাচন এবং স্থিতিশীলতা দরকার, যে রাজনৈতিক যেই আসুক না কেন রাজনৈতিকভাবে তার পরিচয় হবে একজন বিবেক হিসেবে, এখানে জাতির বিবেক হিসেবে, একটি অভিভাবক হিসেবে, একটি নির্বাচনী এলাকার অভিভাবক হিসেবে সে বিবেচিত হবে, এবং তিনি সেইভাবেই সৎ এবং যোগ্য যিনি হবেন তিনিই জানি নির্বাচিত হন, এমন একজন প্রার্থী আমরা চাচ্ছি। ধন্যবাদ দিদি। নাসিম ভাই, আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন যাচ্ছে, আপনি তো একাধারে চিকিৎসক, দীর্ঘদিন থেকে আপনি চিকিৎসক হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশ এই 47-48 বছরে অনেক পরিবর্তন হয়েছে। আপনার কি কি পরিবর্তনগুলো চোখে রাখছে, বিশেষ করে এই 8-10 বছরে বা এই এক যুগের মধ্যে কি কি পরিবর্তনগুলো আপনার চোখে রাখছে বা আপনি চিকিৎসক হিসেবে মূল্যায়ন করবেন? আমার তো মনে হয় বেসরকারি এবং সরকারি চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে অভাবনীয় এবং যুগান্তকারী ইমপ্রুভমেন্ট হয়েছে।
কারণ আমি কি বলবো, আমি এই পেশায় গত 34 বছর থেকে আছি এবং আমরা যে 34 বছর আগে যে অপারেশন করতাম, একটা গোলব্লাডার অপারেশন মাত্র 20,000 টাকা, তখন 20,000 টাকা, এখন মাত্র 30,000 টাকায় অত্যন্ত ডেভেলপড ওয়েতে, ল্যাপারোস্কোপিক ওয়েতে হচ্ছে। তো এটা হলো বিরাট ডেভেলপমেন্ট ইন দি চিকিৎসা মেডিকেল সেক্টর। তারপরে ধরেন চিকিৎসা ক্ষেত্রে আমি বলবো অভাবনীয় এবং অভূতপূর্ব সাফল্য। কেন বলতেছি, আমাদের মর্টালিটি রেট অনেক কমে আসছে এখন, আমাদের মর্টালিটি রেট অনেক কমে আসছে, গড় আয়ু অনেক বেড়েছে। গড় আয়ু এখন প্রায় 72 ইয়ার্স, হুইচ ইজ আনবিলিভেবল। গত কয়েক বছরে, গত 2015 সালে আর 14 সালের স্ট্যাটিস্টিক্স নিলে, 14 সালে ছিল 69 আর 15 সালে আসছে 72-তে গড়ায়ু। এক বছরে 3% গড়ায়ু, 3 বছর গড়ায়ু বাড়া অভাবনীয় সাফল্য। এবং গড়ায়ুতে আপনি সব মোর্টালিটি পাচ্ছেন, ইনফ্যান্ট মোর্টালিটি পাচ্ছেন, ম্যাটার্নাল মোর্টালিটি পাচ্ছেন, সব ধরনের। গড়ায়ুটা হলো টোটাল সাকসেস, একজন লোকের টোটাল কতটুকু আয়ু, লাইফ স্প্যান। তো এইটা বাড়াতে পারা মানে বিরাট একটা সাফল্য। এবং ইভেন নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে আমাদের স্ট্যাটিস্টিক্স অনেক ভালো। আমি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কোর্টিং থেকে ইভেন বলতেছি, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট 32, তাদের 37, মাচ বেটার দেন ইন্ডিয়া। আমাদের ম্যাটার্নাল মর্টালিটি 1076 ইন 1 লাখ, ইন্ডিয়া থেকে অনেক কম ম্যাটার্নাল মর্টালিটি। তো ইন্ডিয়ার মতো একটা জায়ান্ট কান্ট্রি, সবাই ইন্ডিয়াতে চিকিৎসায় যায় আমাদের দেশে, এখন আর ভারতে বা অন্য কোথাও যাওয়ার কোনো অবকাশ নেই। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর হসপিটাল। এবং আমি বলবো ন্যূনতম অনেক আছে, কর্পোরেট হসপিটালগুলো এক্সপেন্সিভ আছে, কিন্তু মানুষের একটা চয়েস আছে, সে যাওয়ার জন্য কম্পিটিশন আছে, অনেকগুলো হসপিটাল ডেভেলপ করছে। এই জন্য এই ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আমি বলতে চাই। নাসিম ভাই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ আপনি দিলেন। একইভাবে আপনি তো শিক্ষকতার সাথে জড়িত আছেন, সেক্ষেত্রে শিক্ষা খাতে গত 1 যুগ বলেন বা 10 বছর বলেন বা একটু সময়ের মধ্যে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আপনি সরাসরি এই সেক্টরের সাথে জড়িত আছেন, আপনার চোখে কি কি সাফল্যগুলো আপনার চোখে পড়েছে? আমি নাসিম ভাই যে বললেন যে যুগান্তকারী এবং অভাবনীয়, আমার শিক্ষাক্ষেত্রেও তাই। আমি মনে করি শিক্ষাক্ষেত্রেও শুধু মানে এই ভারতের সাথে তুলনা করতে চাই না, আমি বিশ্বের সাথে তুলনা করতে চাই। এ কারণে যে সেই 13,000 প্রাইমারি যে একত্রে যে সরকারিকরণ করলো 26,000 শিক্ষককে, এটা কিন্তু সমগ্র পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটা যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু করে গেছিলেন এবং তারপরে তারই কন্যা, সুযোগ্য কন্যা আবার করেছেন, এবং কত বড় দৃঢ়চেতা হলে এবং মনোবল হলে। এছাড়া আবার আমাদের যে এখন যে শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে, আগে কিন্তু প্রাইমারিগুলো বেশ জরাজীর্ণ ভাঙা ছিল, বলতো একেবারে টোলের মতো করে, এখন কিন্তু সেগুলো নেই। এবং সেখানে শুধুমাত্র ভবন নির্মাণ হয়নি, সেখানে ডিজিটাল ক্লাস হচ্ছে এবং শিক্ষকদের পরিমিত শিক্ষকও আসছে, সব ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, শুধু প্রাইমারিতে নয়, সমগ্র শিক্ষাক্ষেত্রে এই উন্নতি। ধন্যবাদ। আসলে আমরা 1 তারিখ 1 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বই দিয়ে, এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে শিক্ষাক্ষেত্রে বড় একটি সাফল্য। আসলে আগামী যে নির্বাচন, ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি নতুন সংসদ উপহার দিবে। সেই উপহার দেওয়ার জন্য সমগ্র জাতির সাথে আমরা সিলেটবাসী, সিলেটের ভোটাররা অধীর আগ্রহ অপেক্ষা আছেন আগামী ডিসেম্বরে একটি সুন্দর সংসদ গঠনের ক্ষেত্রে, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে। কাজল, এই ছিল সিলেটের নির্বাচনী আড্ডায় আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে সর্বশেষ। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ 2 আসন, 8 বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন তার স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা। আগামী নির্বাচন ঘিরে আসনে নতুন নেতৃত্ব চায় তৃণমূল আওয়ামী লীগ। এই সুযোগে বিএনপিও সহ অন্যান্য দলও প্রস্তুত আসনটি দখলে নিতে। ভোটাররা বলছেন, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন করাতে পারবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। দুর্গম জনপদ দিরাই ও সাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ 2 আসন। 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সামাদ আজাদ এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে একক আধিপত্য আওয়ামী লীগের। দলটির প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আসনে 8 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে 6 বারই নৌকা প্রতীকে জয় পান তিনি। তার মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন তার স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা। এই আসন থেকে মাত্র 1 বার করে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায় বিএনপি ও জাতীয় পার্টি।
আগামী নির্বাচনে আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ। কৌশলী প্রচারণায় মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। আমাকে দিরাইশাল্লাহ মনোনয়ন দেন, আমি আশা করি তৃণমূলের মানুষরা আমার পাশে থাকবে। প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবেন আমরা সবাই একবদ্ধ দলবদ্ধ হয়ে আমরা নৌকায় চলে যাব। এদিকে সাংগঠনিকভাবে বিএনপিও প্রস্তুত নির্বাচনের জন্য। তৃণমূল নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে সাংগঠনিকভাবে খুব প্রস্তুত আছি। যে কোনো মুহূর্তে নিরপেক্ষ নির্বাচন হলে আমরা প্রস্তুত আছি। তবে ভোটাররা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এখানে শিক্ষা, স্বাস্থ্য সবগুলা দিক থেকেই পিছিয়ে আছে। রাস্তা, বিদ্যুৎ, এইসব যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয় এরকম প্রার্থী আমাদের দরকার। এই সকল কাজগুলো যিনি করবেন আমরা ওনাকেই ভোট দেব। 682 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ 2 আসনের মোট ভোটার 2.5 লাখ। এর মধ্যে প্রায় অর্ধেক নারী ভোটার। সময় সংবাদ, সুনামগঞ্জ। সুনামগঞ্জ 2 আসন নিয়ে ভোট সংলাপ থাকছে সংবাদের শেষাংশে। এদিকে খুলনার প্রতিটি সংসদীয় আসনেও বইছে জাতীয় নির্বাচনের আমেজ। নেতাকর্মীরা ব্যস্ত প্রস্তুতিতে, পাশাপাশি ভোটাররা কষছেন নানা হিসেব নিকেশ। ভোট বামরা খবর জানাতে নগরের জাতিসংঘ শিশু পার্কে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাজল যেমনটি বলছিলেন যে খুলনার প্রতিটি সংসদীয় আসনে আগাম হাওয়া বইছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের। তো এই নির্বাচনী হাওয়া নিয়েই আসলে আজকে কথা বলার জন্য আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। সরকারি আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এম কবির আহমেদ এবং একজন আইনজীবী জনাব সাব্বির হোসেন। তো আমরা দুজনের সঙ্গেই আলোচনায় যাব এবং আমাদের এই অঞ্চলের নির্বাচনী হাওয়া কেমন বইছে, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের প্রত্যাশাটা কি, এমন প্রশ্ন নিয়েই তাদের কাছে হাজির হব। শুরুতেই সাব্বির হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে আপনার প্রত্যাশাটা কি থাকবে? রাজনৈতিক দলের কাছে মূলত আমাদের খুলনার জনগণের একটাই প্রত্যাশা যে আমরা এখানে সৎ, গ্রহণযোগ্য এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত, যারা সমাজের সেবায় আগের থেকেই নিয়োজিত, যারা পরীক্ষিত, এরকম প্রার্থী চাই। এবং এমন কোনো প্রার্থী রাজনৈতিক দল যেন মনোনীত না করে যারা অতিথি পাখির মতো ব্যবসায়ী তাদের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তারা এখানে নির্বাচন করতে না পারে, এর দিকটা খেয়াল রাখবে, এটা আশা করি। এবং যারা এই খুলনা অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল এবং ত্বরান্বিত করে এবং খুলনার যে সমস্যাগুলো, শিল্প নগরী হিসেবে খুলনার যে নাম ছিল সেইটাকে যেন পুনরুদ্ধার করা যায়, মোংলা বন্দরকে আরও গতিশীল করা যায় এবং খুলনার বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যা, মৌলিক সমস্যা যেগুলো, সেগুলো যেন দেখতে পারে এবং খুলনার ব্যবসা বাণিজ্য এবং খুলনার আইন শৃঙ্খলা, মাদকের বিস্তার রোধ করার জন্য যে সমস্ত খুলনার মৌলিক দাবি চাহিদা সেগুলো পূরণ করে, এই ধরনের নির্বাচনে ব্যক্তি যাতে নির্বাচনে প্রার্থী হতে পারে, প্রার্থী দেয়, আমরা সেটাই আশা করি। ধন্যবাদ অ্যাডভোকেট সাব্বির। আমরা চলে যাব কবির আহমেদের কাছে। কবির আহমেদ, জানতে চাইবো যে আপনার কাছে যে নির্বাচনী পরিবেশ এখন এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমে আমি সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই এ ধরনের একটি আয়োজনের জন্য। খুলনায় একটি উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। 6টি নির্বাচনী আসনে যারা প্রার্থী তারা ইতিমধ্যে তাদের ব্যানার, ফেস্টুন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে গণসংযোগ সে কাজটি করছে। এর পাশাপাশি আমার যে বক্তব্যটি, আমরা জানি রাষ্ট্রের যে 3টি অর্গান, সেই 3টি অর্গানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আইনসভা। আমরা জানি যে সংসদের জাতীয় সংবিধানের 53(3) এবং ষোড়শ সংশোধনের যে রায়, সেই রায় অনুযায়ী এই আইনসভায় কিন্তু বাকি দুটো বিভাগকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা দেখি যে আমার বাচ্চাকে আমি 3য় শ্রেণীতে ভর্তি বা ড্রেনে কেন মশা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এমপিদের দ্বারস্থ হই। কিন্তু এই রাষ্ট্র পরিচালনার যে আইন প্রণয়ন, সেই গুরুত্বপূর্ণ বিভাগটি কিন্তু আইনসভা। সুতরাং আমি মনে করি যে এটা জাতীয় জীবনের আগামী 5টি বছরের এই রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাদের প্রত্যাশা সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ, সার্বজনীন, একটি উৎসবমুখর পরিবেশ নির্বাচন।
এর পাশাপাশি আমার যে বক্তব্য যে দক্ষিণ পশ্চিমাঞ্চল আমার অবহেলিত খুলনা নগরী যেটা দীর্ঘদিন অবহেলার শিকার ছিল, কিন্তু সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখছি, কিন্তু আমরা এই গতি দ্বারা আরো অগ্রসর হতে চাই। আমরা চাই আমরা পদ্মা সেতুর বেনিফিটটি নিতে চাই, আমরা মোংলা বন্দরের সুবিধা নিতে চাই, আমাদের অবহেলিত যে বন্ধপ্রায় শিল্পাঞ্চল সেটির আমরা জাগরণ চাই, আমাদের চিংড়ি শিল্পের আমরা বিকাশ চাই, কৃষি এবং কর্মসংস্থানের চাই। সাথে সাথে আমরা আমাদের তরুণ সমাজকে নিয়ে ভাবতে চাই। সাম্প্রতিক সময়ের মাদক এবং বিভিন্ন যে সংস্কৃতি সেটা থেকে তাদেরকে রক্ষার কার্যকরী ভূমিকা। এবং আমার সর্বশেষ যে মূল্যায়ন সেটি হলো আমরা রাজনীতিতে ব্যবসায়ীদের একটি ব্যবসায়িক খাত হিসেবে রাজনীতিকে বিবেচনার একটি কৌশল আমরা দেখি। আমরা চাই গণমানুষের যারা প্রকৃত রাজনীতিবিদ তারা জবাবদিহি থাকবেন জনগণের কাছে, তাদের জন্য অংশগ্রহণটা নিশ্চিত করা হয়, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জনাব কবির আহমেদ এবং সাব্বির হোসেনকে। আমরা দুজনেই এই অঞ্চলের নির্বাচনী ভাবনার সাথে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং এই অঞ্চলের তাদের ভাবনায় যে উন্নয়নের রূপরেখাটি চলে এসেছে সেটি দলমত নিরপেক্ষভাবেই তারা তাদের চিন্তা ভাবনার কথা আমাদেরকে জানালেন। তো এই ছিল কাজল আমার কাছে খুলনা থেকে নির্বাচনী সংলাপের সর্বশেষ। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে সুনামগঞ্জ 2 আসন নিয়ে ভোট সংলাপ। সময়ের ভোট সংলাপে মেঘ, পাহাড় আর জলের দেশ সুনামগঞ্জে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক ভোট সংলাপের অংশ হিসেবে আজ আমরা কথা বলবো সুনামগঞ্জ 2 আসন নিয়ে। এই আসনটি গঠিত হয়েছে দিরাই ও সাল্লা উপজেলা নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক দিরাই উপজেলা আওয়ামী লীগ, এবং রয়েছেন দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাপ মিয়া। আপনাদের দুজনকেই সময়ের এই ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আসছি অ্যাডভোকেট অভিরাম তালুকদার আপনার কাছে। আমি জানতে চাই এই অঞ্চলে বা আপনার আসনে আওয়ামী লীগের অবস্থা এখন কেমন, ভোটের জন্য কতটা সহায়ক যদি জয়লাভ করতে চান? দিরাই সাল্লা একটা আমূল পরিবর্তন হয়েছে। দিরাই থেকে সাল্লা রোড, দিরাই থেকে সামারচর রোড, দিরাই থেকে বাংলাবাজার রোড, দিরাই থেকে মারকুলি রোড, দিরাই থেকে জগদল রোড সহ এবং দিরাই সাল্লার 10টি নদীতে 10টি বড় ব্রিজ স্থাপন করেছেন এই আওয়ামী লীগ সরকারের আমলে। বিদ্যুতায়নের জন্য সরকারি ভীষণ জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগান বাস্তবায়নের জন্য আমাদের এই নেত্রী ডক্টর জয়া সেনগুপ্তা কাজ করেছেন এবং ইতিমধ্যেই 90 বিদ্যুতায়ন হয়েছে। আগামী 6 থেকে 7 মাসের মধ্যে 100% বিদ্যুৎ সম্পন্ন হবে দিরাই সাল্লায়। দিরাই এবং সাল্লায় 50 শয্যা বিশিষ্ট 2টি হাসপাতাল নির্মাণ করেছেন এই আওয়ামী লীগ সরকারের আমলে, যেটি বাস্তবায়ন করেছেন আমাদের এই বর্তমান সংসদ সদস্য ডক্টর জয়া সেনগুপ্তা। এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন, যেটি গ্রাম অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা দ্বারগোড়ায় পৌঁছে দিয়েছেন স্বাস্থ্যসেবা। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন। হাওর অঞ্চলে মানুষ কৃষক বাঁচাও, হাওর বাঁচাও এই আন্দোলনে কৃষকের বন্ধু হিসেবে আমাদের বর্তমান সরকারের এমপি ডক্টর জয়া সেনগুপ্তা কাজ করেছেন। আমরা আশা করব আগামী নির্বাচনে আমাদের প্রার্থীকে এবং ডক্টর জয়া সেনগুপ্তাকে যদি দল থেকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে এই দিরাই সাল্লার মানুষ নির্বাচিত করবেন। এখানে বিএনপির সাংগঠনিক অবস্থা কেমন, ভোটে কেমন ফলাফল আশা করছেন? সুনামগঞ্জের 2 আসনের 7 বারের এমপি বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত জাতীয় লেভেলে আমরা নেতা মনে করি এবং উনি মানুষকে মুগ্ধ করার মতো কথা বলেন, কিন্তু এলাকা উন্নয়নের ক্ষেত্রে উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি এই অঞ্চলের যে সবচেয়ে বড় দাবি কৃষকের দাবি, কৃষির উন্নয়নের দাবি, সাল্লার একমাত্র রাস্তা, হাওর অঞ্চলের একমাত্র রাস্তা, 40 বছরের মানুষ এই একমাত্র রাস্তায় সিলেটে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। সেই রাস্তাটি এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই। দিরাই একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আপনারা জানেন 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটি ছিল। এইটা বিগত 2016 সনে বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘোষণা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এটাতে কোনো জনবল কাঠামো নেই, ডাক্তার নেই, যেখানে মানুষ এই অঞ্চলের সাধারণ মানুষ
চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্বাচন সহায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ সরকার এখানে 30% ভোটও পাবে না, এটা আমার বিশ্বাস। আমাদের নেতা ওই অঞ্চলের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব নাসিরউদ্দিন চৌধুরী, ওই অঞ্চলের একজন বলিষ্ঠ নেতা, উনি একজন এমপিও ছিলেন, সাবেক এমপি ছিলেন এবং এমপি থাকাকালীন সময়ে ওই অঞ্চলে অনেক উন্নয়ন করেছেন। এবং এখন যদি নির্বাচন হয় বিপুল ভোটে জনাব নাসিরউদ্দিন চৌধুরী নির্বাচিত হবেন। শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি, এই অভিযোগটি তিনি করছেন। এর পরিপ্রেক্ষিতে কি বলবেন আপনি? আমার বন্ধু গোলাপ সাহেব যে কথাটা বলেছেন এটা কোনো অর্থহীন, এটার কোনো এটার কোনো সত্যতা নেই। যোগাযোগ ব্যবস্থা বলতে আমাদের এই প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তর প্রচেষ্টায় দিরাই থেকে সাল্লা রাস্তাটি 80% সম্পন্ন হয়েছে, কাজটি চলমান, কিছুদিনের মধ্যেই কাজটি বাস্তবায়ন হবে। দিরাই থেকে সামারচর রাস্তা হয়েছে, দিরাই থেকে মদনপুর রাস্তা আমাদের এই প্রয়াত নেতা হাসপাতাল রয়েছে সাল্লায়, কিন্তু ডাক্তার নেই, চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে, সেই ধরনের অভিযোগও তিনি করেছেন। ডাক্তার, প্রচুর ডাক্তার রয়েছে, নার্সিং ব্যবস্থা রয়েছে, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উনিও জানেন, এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যসেবা গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই সর্ব ধরনের প্রচেষ্টা চালু আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির শাসনামলে, যেহেতু এটা আওয়ামী লীগের জয়লাভ করা আসন ছিল, বিএনপি এই এলাকায় কি কাজ করেছে? বিএনপির আমলে আপনারা জানেন যে মদনপুর টু দিরাই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি বিএনপির আমলে শুরু হয়েছিল এবং বর্তমান এই সরকারের আমলে রাস্তার এই দিরাই টু মদনপুর টু দিরাইয়ের যে রাস্তাটার বেহাল দশা, এটা আমাকে আর বলতে হবে না, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, ওই অঞ্চলের মানুষকে যদি আপনারা জিজ্ঞাসা করেন কি করুণ অবস্থা, এখানে যদি এই রাস্তায় বৃদ্ধ মানুষ চলাচল করে সে অসুস্থ হয়ে যায়, কয়েকদিন বিছনায় থাকতে হয়, এত করুণ অবস্থা। দিরাইয়ের যে হাই স্কুলগুলো আছে এইখানে 176 জন শিক্ষকের শূন্য পদ আছে। বর্তমান যে সরকার এবং বর্তমান যে শাসন ব্যবস্থায় ওই অঞ্চলের যারা আছেন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থার অবশ্যই উন্নয়ন ঘটাবে এবং নতুন নতুন পরিকল্পনা করে সেই দিকে আগাবে। দিরাই এবং সাল্লায় যে হাওরগুলো রয়েছে, এই হাওরের যে মানুষগুলো রয়েছেন যখন বর্ষাকাল আসে তখন বেকার হয়ে যান, তাদের কর্মসংস্থানের জন্য বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা? হাওরের যখন ফসল হানি হয়, ফসল কিভাবে মানুষকে রক্ষা করা যায় যাতে মানুষ খেয়ে থাকতে পারে, কৃষকের জন্য বিজেএফের ব্যবস্থা করেছেন, কৃষকের জন্য বিজিটির ব্যবস্থা করেছেন, কৃষকের জন্য যা যা সুবিধা দেওয়ার জন্য, কৃষককে রক্ষা করার জন্য তার ব্যবস্থা করেছেন। এবং কৃষক এখন মাথা ঘুরে দাঁড়িয়েছে এবং কর্মসংস্থান যেটি বলেছেন আপনারা জানেন ওই এলাকায় একটি এক ফসলি, এবং কর্মসংস্থানের জন্য এখন বিকল্প ব্যবস্থা মাছ চাষ, এই মাছ চাষের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করেছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে নদী এবং খালগুলা খননের মাধ্যমে এই এলাকায় যাতে ধান অধিক পরিমাণে ফসল রক্ষা করা যায়, এই এলাকায় যাতে মাছ চাষ বেশি করে করা যায় মানুষের বিকল্প কর্মসংস্থান হিসেবে, তার জন্য বর্তমান সরকারে আমলেই একটি প্রচেষ্টা এবং একটি প্রকল্প তৈরি করেছেন। এই হাওরের লিজ নিয়ে এক ধরনের এখানে সমস্যার তৈরি হয়, প্রভাবশালীরা লিজ নিয়ে ফেলে, সে কারণে হাওর পাড়ের মানুষেরা এই হাওরে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। এই জায়গা থেকে মানে উত্তরণের কোনো উপায় বের করেছেন কিনা? উন্মুক্ত জায়গায় যদি মাছ ধরা নিষেধই থাকতো, বা মাছ ধরতে বাধা বিপত্তি থাকতো, বা মাছ ধরতে প্রভাবশালীরা তাদেরকে বাধা বিপত্তি করতো, তাহলে তো এই এলাকার মানুষ বাঁচার কোনো অবস্থা ছিল না। একমাত্র মাছের উপর নির্ভর করে তারা গত বছর তারা প্রাণ ফিরে বেরিয়েছে এবং সরকারি আর্থিক অনুদান, সরকারি সাহায্যের কারণেই কৃষকগুলা দাঁড়িয়েছে। হাওর ব্যবস্থাপনা যেটা, সেটা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আসলে ভূমিকা রাখতে পারছে কি? উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করবে তারাই হবে মৎস্যজীবী, এবং তাদেরকে নিয়েই সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে জলমহলগুলা দেওয়া হয়। কিন্তু আমরা এই দিরাই সাল্লায় দেখেছি যে এখানে সরকারি দলের প্রভাবশালী যারা আছে তারাই জলমহলের মালিক, তাদের ছত্রছায়াই এই জলমহলগুলা নিয়ন্ত্রণ করছে। এবং তাদের মধ্যে রেশারেশির কারণে হঠাৎ করে দেখা যায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে। ফসল হারিয়ে এই অঞ্চল থেকে অন্তত 20% মানুষ ওই অঞ্চল থেকে, হাওর অঞ্চল থেকে বিদায় হয়ে গেছেন। তারা ঢাকায় চলে গেছেন, কেউ নারায়ণগঞ্জে চলে গেছেন, চিটাঙ্গে চলে গেছেন কর্মসংস্থানের উপরে। তারা কিন্তু আর কেউ ফিরে আসে না এখানে। উনি বলেছেন যে সরকার ব্যবস্থা নিয়েছে তাদের থাকার জন্য, খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এটা যদি পর্যাপ্ত হতো তাহলে তারা এই অঞ্চল ছেড়ে যায় না। বিএনপি ক্ষমতায় আসলে হাওর ব্যবস্থাপনার সুষ্ঠু একটা ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলের মানুষকে
কিভাবে সমৃদ্ধ করা যায়, হাওরের মাছ কিভাবে সমৃদ্ধ করা যায়, কৃষককে কিভাবে সমৃদ্ধ করা যায়, সেই কাজটুকু বিএনপি করবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনার শঙ্কার কথা জানিয়েছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই ধরনের একটি কথা বলেছেন, এই শঙ্কাটা কেন? আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য চেষ্টা করে আসছে, কারণ এই দেশের মানুষ বুঝতে পেরেছে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সে কারণেই বিএনপি দাবিটা তুলেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশে আজকে আন্দোলন হচ্ছে। উনি প্রশ্ন তুলছেন যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না এ নিয়ে আপনার কি মনে হয়, এখানে সেই রকম কিছু ঘটতে পারে? আপনারা জানেন কোনো সময় দিরাইশাল্লায় বুটের কারচুপি হয় নাই, কোনো সময় দিরাইশাল্লায় ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কোনো বুট কারচুপি হয় নাই। বিএনপি আমলে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সে সময়ও নির্বাচন বয়কট করেছিল। এখন আওয়ামী লীগ সরকার আমলে এ ধরনের কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত কোনো সুযোগ নেই। আমি মনে করি ওই এলাকার যে উন্নয়ন হয়েছে দিরাইশাল্লায়, আগামীতেও যদি বুট হয় তাহলে বিপুল বুটে, এখানে বিএনপির কাছে থাকারই সম্ভাবনা নেই দিরাইশাল্লায়। আওয়ামী লীগ বিপুল বুটে নৌকা প্রতীকে, যাকেই নৌকা প্রতীক দেওয়া হয়, ডক্টর জয়া সেনগুপ্তা উনি কাজ করেছেন, ওনাকে নৌকা প্রতীক দিলে বিপুল বুটে নির্বাচিত হবেন। সময়ের ভোট সংলাপে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বললাম সুনামগঞ্জ 2 আসন নিয়ে, আগামীকাল কথা হবে সুনামগঞ্জ 3 আসন নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই, গণভবনে প্রধানমন্ত্রী বললেন। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম বলছে আওয়ামী লীগ। ভোট জালিয়াতি করতে এমন সিদ্ধান্ত, অভিযোগ বিএনপির। এবং আগামী নির্বাচনে রংপুর অঞ্চলের 22টি আসনে জয় পেতে মরিয়া জাতীয় পার্টি। লক্ষ্য অর্জনে আগে ভাগে নির্বাচনী প্রচারণায় এরশাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।